সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগতম। আমি রথীন্দ্রনাথ মণ্ডল, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। করোনার এই অতিমারির সময়ে তোমাদের সবার সুস্থতা কামনা করছি। তোমরা সবাই বাড়িতে অবস্থান করো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সরকার নির্দেশিত বিধিনিষেধ সেগুলিও মেনে চলো। পরম করুণাময়ের কাছে তোমাদের সবার মঙ্গল কামনা করছি। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি সম্পর্কে আলোকপাত করব। বন্দি শিবির থেকে কাব্যের রচয়িতা শামসুর রহমান বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি, নাগরিক কবি, নগর জীবনের প্রতিচ্ছবি তার প্রতিটি কাব্যের পরতে পরতে ফুটে উঠেছে। তার এই কাব্যের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিত্র দারুণভাবে প্রতিফলিত হয়েছে। কাব্যটি 1972 সালের জানুয়ারি মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়। আবু সঈদ আইয়ুব ও তার সহধর্মিণী গৌরী আইয়ুব এ দুজনের উৎসাহ ও উদ্যোগে এটি প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এর কিছু কিছু কবিতা দেশ পত্রিকায়, কলকাতার বিখ্যাত পত্রিকা দেশ পত্রিকায় প্রকাশিত হয়। যখন দেশ পত্রিকায় কবির এই কবিতাগুলো প্রকাশিত হয়েছে, তখন তিনি ছদ্মনামেই লিখেছেন মজলুম আবিদ। এ নামটি আবু সঈদ আইয়ুবের দেওয়া। মজলুম আদিবের অর্থ নির্যাতিত লেখক। বন্দি শিবির থেকে কথাটি থেকে আমরা বুঝতে পারি যে সমগ্র বাংলাদেশ একটি বন্দি শিবিরে পরিণত হয়েছে, অথবা কেউ কোথাও বন্দি থেকে তার কথা প্রকাশ করছেন। আসলে শামসুর রহমান বন্দি শিবির থেকে বলতে সমগ্র বাংলাদেশকেই বুঝিয়েছেন, কারণ সমগ্র বাংলাদেশের মানুষ বন্দি শিবিরের মধ্যেই আবদ্ধ ছিল। তাদের উপর যে নির্মম অত্যাচার, তাদের উপর মানসিক, শারীরিক সব ধরনের অত্যাচার চলেছে। তাই কবি বাংলাদেশকে বন্দি শিবির হিসেবেই আখ্যায়িত করেছেন। এই কাব্যের মধ্যে আমরা অনেকগুলো কবিতায় আমরা দেখেছি যে কবি দেখিয়েছেন পরাধীনতার নাগপাশ থেকে মুক্তি পাওয়ার জন্যে বাঙালির যে আত্মত্যাগ, বাঙালির যে মুক্তি লাভের যে আকাঙ্ক্ষা, সেটি অত্যন্ত সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। পরাধীনতার নাগপাশ থেকে মুক্তি পেতে গিয়ে বাঙালির যে আত্মত্যাগ, বাঙালির যে আত্মাহুতি, লুণ্ঠিত নারীর অবমাননা, অকাল বৈধব্য, রক্তের হোলি খেলা, মৃত্যু, বাস্তুহারা মানুষের হাহাকার, এগুলো তাদের দীর্ঘশ্বাস, এসব কিছুই কবিতার এই বন্দি শিবির কাব্যের মধ্যে তিনি বর্ণনা করেছেন। আমাদের বাংলা বিধ্বস্ত হয়েছে, সেই বিধ্বস্ত বাংলার
একটা নিপুণ একটি ছবি তিনি অঙ্কন করেছেন। এই কাব্যের তার প্রথম কবিতাটির নাম হচ্ছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। এই একটি কবিতা যেমন সমগ্র বাংলাদেশের চিত্রকে তুলে ধরেছে, এই একটি কবিতার মধ্য দিয়ে কবির এই কাব্যখানির নির্যাস আমরা পেয়ে যেতে পারি। এছাড়াও আরেকটি কবিতা আছে স্বাধীনতা তুমি, সেটিও একটি দারুণ অসাধারণ এক কবিতা। বাঙালির যে আত্মত্যাগ, বাঙালি যে কোনোদিন মাথা নিচু করে থাকতে জানে না। আমরা বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণ যদি আমরা স্মরণ করি তাহলে দেখব যে 7 কোটি বাঙালিকে দাবায় রাখতে পারবে না। এই যে দাবায় রাখা, বাঙালিকে কখনো দাবিয়ে রাখা যায় না। সে যেভাবেই হোক নিরস্ত্র বাঙালি, তাদের উপর সশস্ত্র পাকিস্তানি হানাদার বাহিনী তারা যেভাবে নির্মম অত্যাচার করেছে সেটি অকল্পনীয় ব্যাপার। কবির এই আমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার মধ্যে প্রথমেই তিনি বলছেন, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তবিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। এই স্বাধীনতা পাওয়ার জন্যে বাংলাদেশ রক্তের বন্যায় বয়ে গেছে, রক্তের বন্যায় ভেসে গেছে। এই স্বাধীনতার জন্যে কবি বলছেন যে আর কতবার খাণ্ডব দাহন দেখতে হবে। কবি পুরাণের একটি কথা তিনি এখানে বিশেষ করে মহাভারতের একটি কথাকে তিনি প্রাচীন ঐতিহ্যকে তিনি তুলে এনেছেন, খাণ্ডব দাহন। মহাভারতে বর্ণিত যমুনা তীরের বর্তমান দিল্লির নিকটস্থ একটি বন বিশেষ সেই খাণ্ডব, অগ্নিকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ও অর্জুন কর্তৃক জীবন্ত জীবজন্তু সহ বনটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর জীবন্ত অগ্নিকে তুষ্ট করার জন্যে যে জীবন্ত বন, তার মধ্যে যত পশু পাখি যা কিছু আছে সব কিছুকে পুড়িয়ে মারা হয়েছে। ঠিক বাংলাদেশের স্বাধীনতা আনার জন্যে, স্বাধীনতা যুদ্ধের জন্যে নিরস্ত্র বাঙালির উপর এমনিভাবেই আমাদেরকে মারা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, আমাদেরকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছে। মায়ের সামনে সন্তানকে মৃত্যুবরণ করতে হয়েছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, মা বাবার সামনে তার কন্যাকে ধর্ষণ করা হয়েছে। নির্মম নির্যাতন, ভয়াবহ চিত্র, অকল্পনীয় বিষয়। এই স্বাধীনতা লাভের জন্যে 30 কোটি মানুষকে আত্মাহুতি দিতে হয়েছে, 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত দিয়েছেন। তাই কবি বলছেন, তোমাকে পাওয়ার জন্যে আর কতকাল এভাবে আমাদেরকে মরতে হবে, আর কতকাল এভাবে আমাদেরকে নির্যাতন সহ্য করতে হবে। কবি এখানে আমরা দেখছি যে সকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এই যে একটি অসাম্প্রদায়িক চিন্তা চেতনা, হিন্দু মুসলিম এই যে সমাজ, এই বাংলা শাশ্বত বাংলায় হিন্দু মুসলিম
হাজার বছর হাজার হাজার বছর ধরে তারা বাস করছে, তাদেরকে একই সাথে শেষ করে দেওয়া হচ্ছে। এই অসাম্প্রদায়িক বাংলাকে সাম্প্রদায়িক একটা শক্তি নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে, কিন্তু বাঙালি কখনো মাথা নত করতে জানে না। বাঙালি কখনো কারো কাছে আত্মসমর্পণ করতে জানে না। বাঙালি মাথা উঁচু করে দাঁড়াবেই। তার শক্তি, তার সাহস, তার চিন্তা, তার চেতনা তাকে এমনি করেই গড়ে তুলেছে। যতই প্রবল প্রতিকূল অবস্থা আসুক না কেন, সে রুখে দাঁড়াবেই। ঠিক আমার বাংলাদেশের 7.5 কোটি মানুষ তেমনি করে রুখে দাঁড়িয়েছে, নির্যাতন অত্যাচার নির্মমভাবে সহ্য করেছে। তারপরেও মাটি ঠোঁট চেপে মাটি কামড়ে ধরে রয়েছে। মা মাটি মানুষকে ভালোবেসেছে, তাই মা মাটি মানুষকে ভালোবেসেছে বলেই অকাতরে তার জীবনটাকে বিলিয়ে দিতে পেরেছে। এই যে কঠিন দেশপ্রেম, এই স্বদেশ প্রেম বাঙালির মতো আর কারো মধ্যেই আমরা দেখতে পাই না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে আমরা দেখেছি সেই শক্তি, সেই সাহস। তার জন্য আমরা গর্ববোধ করি। বাংলা আজকে এই যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বাংলাদেশ আজকে যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তার একক কৃতিত্ব। তার এই কৃতিত্বকে যারা অস্বীকার করে, তাদের বাংলায় থাকার কোনো অধিকার নেই। আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছি তারই অঙ্গুলি হেলনে। ঠিক আমরা কোনো কিছুকেই পরোয়া করি নাই। আমরা আমাদের বুকের তাজা রক্ত আমরা ঢেলে দিয়েছি। তাই কবি তাই বলছেন যে কেমন করে আমাদের মা বোন মারা যাচ্ছে, বিধবা হচ্ছে, পিতামাতার মৃত পিতামাতার বুকের উপর দিয়ে তার সন্তান হামাগুড়ি খেয়ে চলে যাচ্ছে। এটা এই দৃশ্য, এই চিত্রকল্প যদি আমরা দেখি, আমরা যদি কল্পনা করি, কি নির্মম, কি বিভৎস চিত্র। সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, প্রভুর জন্য আর্তনাদ করছে, পোড়া বাস্তবিটা পুড়ে ছারখার হয়ে গেছে। তার প্রভু কবে ফিরে আসবে সেই অপেক্ষায় আছে একটা তার পোষা কুকুর। কবি সব কিছুকেই এর মধ্যে তুলে এনেছেন যে সাধারণ মানুষ কেমন নির্যাতিত হচ্ছে, কেমন করে তাদের ঘর সংসার পুড়ে যাচ্ছে, কেমন করে একটা সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিচ্ছে, রাজাকার আলবদররা কীভাবে আমাদের সমাজটাকে ধ্বংস করতে চেয়েছে। সব কিছু পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র মানুষের উপর কীভাবে জলপাই রঙের ট্যাঙ্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দানবের মতো চিৎকার করতে করতে সেই ট্যাঙ্কগুলো এখান থেকে ওখানে চলে যাচ্ছে। এসব চিত্র কবি তার এই তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতার মধ্যে অত্যন্ত দারুণভাবে চমৎকারভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। ট্যাঙ্কের চিৎকারের সাথে তিনি দানব যেমন চিৎকার করে ওঠে, ট্যাঙ্কের জলপাই রঙের ট্যাঙ্ক ঠিক তেমনি শব্দ করতে করতে যাচ্ছে। কি অসাধারণ একটি উপমা। বলছে যে কি মেশিন গান খই ফোটালো যত্রতত্র, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। চারিপাশে খইয়ের মতো ছটফট করে শব্দ হতে লাগলো, মানুষজন প্রাণ হারাচ্ছে, খইয়ের মতো ছটফট করে মরছে। অসাধারণ চিন্তা ফসল তিনি একই কবিতার মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। কবি তারপরে বলছেন যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তাহলে স্বাধীনতা পাওয়ার জন্যে বিধবা নারী দাঁড়িয়ে আছে, থুরথুরি এক বুড়ো বয়স্ক বুড়ো তার মৃত্যুর কাছাকাছি চলে এসেছে, সে আলোর ঝিলিক দেখছে, তুমি আসবে, তোমার অপেক্ষায় সে বসে আছে।
তোমার অপেক্ষায় থালা হাতে এক কিশোরী, হাড্ডিসার এক কিশোরী, যার কঙ্কাল বেরিয়ে গেছে, সে পথের ধারে বসে আছে স্বাধীনতা আসবে বলে। সে স্বাধীনতার সুফল ভোগ করবে, সে কারো কাছে আর মাথা নোয়াবে না, সে দৃপ্ত পায়ে এগিয়ে যাবে। সে বলবে, এদেশ আমার, এদেশ আমার, এদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার, জেলে, কামার, কুমোর, তাঁতি সবার, এদেশ আমার। কবি তার এই কবিতার মধ্যে বিভিন্ন নানা বর্ণের, নানা ধর্মের, নানা জাতির সবাইকে তিনি তুলে এনেছেন। কারণ আমরা একটি অসাম্প্রদায়িক দেশ, আমাদের চিন্তা চেতনাও অসাম্প্রদায়িক, আমরা বড় হয়েছি অসাম্প্রদায়িক পরিবেশের মধ্য দিয়ে। কবি সেই সব চিত্র, যে তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জওয়ান কৃষক, কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকা রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর অপেক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার প্রতিধ্বনি তুলে নতুন নিশা নড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই সগির আলী, সেই জওয়ান কৃষক, সেই জেলেপাড়ার সেই সাহসী লোকটা, সেই মাঝি, সেই রিক্সাওয়ালা, সবাই সেই তরুণ তার অপেক্ষায় রয়েছে, যে রাইফেল হাতে এসে দিক বিদিক ছুটে বেড়াচ্ছে, তার অপেক্ষায়, নতুন সূর্যের অপেক্ষায়। কখন আমি স্বাধীনভাবে চলতে পারবো, কখন আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো, কখন আমার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমার বাংলায় আমি চিৎকার করে বলতে পারবো, আমি এদেশের, আমি বাংলাদেশের, এদেশের মানুষ, আমি, এদেশটা আমার। তোমাকে আসতেই হবে, তুমি না আসলে আমার 7 কোটি বাঙালি অমানিসার অন্ধকারে হারিয়ে যাবে। তোমাকে আসতেই হবে সে স্বাধীনতা, তুমি আসবেই। কবির সেই আর্তনাদ, কবির সেই আকুতি, কবির সেই প্রার্থনা সব কিছুই সফল হয়েছে। সেই স্বাধীনতা এসেছে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বন্দি শিবির থেকে তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতাটি অসাধারণ একটি কবিতা, অসাধারণ একটি চিত্রকল্পের পরিচয় দিয়েছে। সাধারণ মানুষের চিত্র, নারী, বৃদ্ধ, যুবক, কৃষক, জেলে, তাঁতি, কুমোর, রিক্সাওয়ালা সবার চিত্র, অনেকে যারা মৃত্যুবরণ করেছে সবারই চিত্র কবি নিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমি সমাপ্ত করলাম আমার ক্লাস।